আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, পার্শিয়াল অ্যান্ড মাল্টিপল কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। এই চ্যাপ্টারটি হতে আজ প্রথম পর্ব কন্টিনিউ করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং বেসিক নিয়ে আলোচনা করব। The partial correlation coefficients between first and second variables keeping third variable constant. ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ভেরিয়েবলের জন্য যদি পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টস বের করতে বলা হয় তখন আমাদের এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। আর দ্বারা কোএফিসিয়েন্টস অফ কোরিলেশন বা পার্শিয়াল কোরিলেশন অফ কোএফিসিয়েন্টসকে বোঝায়। R23 equal to R12 minus R13 into R23 divided by root over 1 minus R13 square into 1 minus R23 square। এই ফর্মুলাটা তোমরা একটু সময় দিয়ে মুখস্থ করে নেবে, কারণ এই ফর্মুলাগুলো না জানলে এই চ্যাপ্টারটির কোনো অঙ্কই সমাধান করা সম্ভব নয়। তো এখানে কোএফিসিয়েন্টস অফ পার্শিয়াল কোরিলেশন বা পার্শিয়াল কোরিলেশন অফ কোএফিসিয়েন্টস, এই মানটা হবে অবশ্যই +1 থেকে -1, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্তই সীমাবদ্ধ পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টসের মান। এর চাইতে বেশি হলেও সেটা গ্রহণযোগ্য হবে না, এবং যদি কম হয় তাও সেটা গ্রহণযোগ্য হবে না। আবার বলতেছি, পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টসের মান অবশ্যই -1 থেকে +1 পর্যন্ত হতে হবে, এর মাঝখানে হতে হবে। এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং এর চাইতে যদি কম হয় তাও সেটা গ্রহণযোগ্য হবে না। এই কথা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা মনে করো এই যে পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টস এর ফর্মুলা প্রয়োগ করলাম, করার পরে একটি ভ্যালু চলে আসলো যা +1 থেকে বেশি, তাহলে সেই মানটি গ্রহণ করা সম্ভব নয়, অর্থাৎ ইম্পসিবল হবে। ঠিক একইভাবে আমরা এই ফর্মুলা প্রয়োগ করে ক্যালকুলেশন করে মান যখন -1 থেকে কম হবে তখনও সেটা গ্রহণযোগ্য হবে না, ইম্পসিবল হবে। পসিবল তখনই হবে যখন পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টসের মান -1 থেকে +1 এর মাঝে হবে বা মধ্যে হবে। আশা করি প্রথম ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় ফর্মুলা নিয়ে আলোচনা করব। The multiple correlation coefficients treating first variable as dependent and second and third variables as independent, অর্থাৎ মাল্টিপল কোরিলেশন, বিভিন্ন কোরিলেশন কোএফিসিয়েন্টস জন্য প্রথম ভেরিয়েবল বা মানটা হবে পরিবর্তনশীল এবং দ্বিতীয় ও তৃতীয়টা হবে স্বাধীন। এমন যদি হয় বা এরকম যদি কোনো মানটা বের করতে বলে, মাল্টিপল মানে বিভিন্ন ধরনের মান, 1 2 3, তোমরা বিষয়টি মনে রাখবে। আর 1 2 3 ইকুয়াল টু √আর 1 2 স্কোয়ার প্লাস R1 3 স্কোয়ার মাইনাস 2 R1 2 ইন্টু R1 3 ইন্টু R2 3 ডিভাইডেড বাই
ওয়ান মাইনাস আর টু থ্রি। এটি হচ্ছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা। যখন আমাদেরকে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টস বের করতে বলবে তখন আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করব। কখন এই ফর্মুলাটি প্রয়োগ করব? যখন ফার্স্ট ভেরিয়েবল বা বিভিন্ন মানটা হবে পরিবর্তনশীল, সেকেন্ড এবং থার্ড মান হবে স্বাধীন, তখন আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করব। আশা করি 2 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফর্মুলা হচ্ছে দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ x1 অন x2 অ্যান্ড x3। যখন x1 এর ওপর x2 এবং x3 রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করতে বলবে তখন আমাদের এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। ফর্মুলাটি কিন্তু অনেক সহজ, যদিও দেখতে অনেক জটিল লাগতেছে তবে অনেক সহজ। কয়েকবার ভালোভাবে মনোযোগ সহকারে দেখলেই আয়ত্ত করা সম্ভব। x2 মাইনাস x বার 1 ইকুয়াল টু r12 মাইনাস r13 ইন্টু r23 divided by 1 minus r23 into s1 divided by s2 into x2 minus x bar 2 equal to r13 minus r12 into r23 divided by 1 minus r23 into s1 divided by s3 into x3 minus x bar 3। এখানে যে আমরা x বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে x ভ্যালুর গড়। প্রথম যে x ভ্যালু আছে x ভ্যালুর গড় হচ্ছে x1 বার, আর x2 বলতে দ্বিতীয় ভ্যালুগুলো আর কি। তারপরে এখানে যে আমরা s1টা দেখতে পাচ্ছি এটি হচ্ছে s দ্বারা আসলে কি বোঝায়? s দ্বারা স্ট্যান্ডার্ড ডিভিশনকে বোঝায়, যেটাকে একটি চিহ্ন দ্বারাও প্রকাশ করা যেতে পারে, সেটি হচ্ছে সিগমা। s2 বলতে দ্বিতীয় যে ভ্যালুগুলো আছে, s1 বলতে প্রথম ভ্যালুর স্ট্যান্ডার্ড ডিভিশন, আর s2 বলতে দ্বিতীয় ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে এখানে x2 বার বলতে দ্বিতীয় ভ্যালুগুলোর গড় এবং s3 বলতে তৃতীয় বা 3 নম্বর যে ভ্যালুগুলো দেওয়া থাকবে x এর সেই ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশন, আর x3 বার বলতে x3 যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর গড়। তো এই যে আমরা যখন এখান থেকে রিগ্রেশন ইকুয়েশন x1 x2 এবং x3 এর জন্য বের করব তখন আমাদেরকে অবশ্যই এরকম একটি টেবিল তৈরি করে নিতে হবে। আমরা টেবিলের নাম দেব নেসেসারি টেবিল দিয়ে জাস্ট এই কয়টি ঘর করতে হবে। প্রথম ঘর হবে x1, তারপর হবে x2, তারপর হবে x3। তোমরা এই বিষয়টি অবশ্যই মুখস্থ করে নেবে সরাসরি। যখন তোমরা অঙ্ক করবে তখন এইভাবেই ছক তৈরি করবে নেবে। তাহলে প্রথম ঘরে থাকবে কি ভাইয়া? x1, দ্বিতীয় ঘরে থাকবে x2, তৃতীয় ঘরে থাকবে x3। তারপর এই যে প্রথমে যে x1 আছে এটাকে বর্গ করব। বর্গ মানে কোনো কিছুর উপর যখন আমরা স্কয়ার দিই তখন সেটি বর্গ হয়ে যায়। তাহলে x কে বর্গ করব, ঠিক একইভাবে x2 কে বর্গ করব, x3 কে বর্গ করব। খুব সহজ। তারপর আমরা প্রথমে নিব দুইটি। অবশ্যই তোমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। নিয়মটা কি ভাইয়া? আমরা এখানে কিন্তু 3টা মান আছে,
নিয়মটা হচ্ছে আমরা প্রথম থেকে দুইটি দুইটি করে নিব, প্রথমটি বাদ দিব, দিয়ে পরেরটা নেব, এরকম সিস্টেম। তাহলে তিনটার মধ্যে প্রথমে আমরা দুইটা নেব, তাহলে x1 x2 লিখে নিলাম, x1 x2। তারপর এই দুইটার মধ্যে প্রথমটা বাদ আমরা দিব, দিলে পরবর্তীতে কি থাকলো ভাইয়া, x2 আর x3। এই যে আমরা পরে ঘরে লিখব x2 x3। তারপর থাকলো কি ভাইয়া, x1 x2 আমরা লিখে দেব। এক কথায় এই যে তিনটে আছে তোমরা দুইটা দুইটা করে লিখবা, যেমন x1 এর সাথে একবার x2 নিবা, তারপর x1 এর সাথে আবার x3 নিবা, ঠিক একইভাবে x2 এর সাথে x3 নিবা। জাস্ট হয়ে গেল, শেষ। খুব সহজ। তাহলে এই যে আমরা x1 এর মান বা x1 আমরা লিখেছি, এখানে x ভ্যালুগুলো যোগ করব, যোগ করে যে সমষ্টি পাবো এটাকে আমরা প্রকাশ করব সামেশন x1। তারপর আমরা এই যে x2 আছে এটা যদি ভ্যালুগুলো যোগ করি তাহলে আমরা পাবো সামেশন x2। x3 এর ভ্যালুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সামেশন x3। ঠিক একইভাবে x1 স্কয়ারের মানগুলো যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি, যোগ করে যে সমষ্টি পাবো এটি হচ্ছে সামেশন x1 স্কয়ার। ঠিক একইভাবে এই মানগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো সামেশন x2 স্কয়ার। ঠিক একইভাবে x3 স্কয়ারের ভ্যালুগুলো যোগ করে যদি আমরা লিখি তাহলে লিখব সামেশন x3 স্কয়ারের মান। ঠিক একইভাবে x1 ইন্টু x2, অর্থাৎ x1 এবং x2 দুইটা মান গুণ করতে হবে, করে এই ঘরে লিখতে হবে। তারপর পর্যায়ক্রমে যোগ দিতে হবে, যোগ দিলে যে সমষ্টি পাবো এটি হচ্ছে সামেশন x1 ইন্টু x2 ইকুয়াল টু লিখতে হবে। ঠিক একইভাবে পরবর্তী মানগুলো লিখতে হবে। তো আমরা এটা কেন লিখব, কারণ এই যে এখানে আছে R12, R12 আসলে কি, R12 না, এটা হচ্ছে R12। এটার একটি ফর্মুলা রয়েছে, R13 এটারও একটা ফর্মুলা রয়েছে, এবং R23 এটারও একটি ফর্মুলা রয়েছে। তো এই ফর্মুলা যখন আমরা প্রয়োগ করব তখন এই মানগুলো আমাদের প্রয়োজন হবে, এই জন্য আমাদেরকে এরকম একটি সুন্দর করে টেবিল তৈরি করে নিতে হবে। তারপর এখানে যে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আমাদের এই টেবিলের মানগুলো প্রয়োজন হবে। চলো আমরা পরবর্তী আরো ফর্মুলাগুলো জানি। তাহলে একটু আগে যে কথাটি আমি বললাম যে কেন আমরা টেবিলটি তৈরি করব, কারণ R12 12 না, এটা R12 এই মান, তারপর R13, তারপরে R23 এই মানগুলো বের করার জন্য আমাদের সূত্র রয়েছে, সেই ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা অনেক সহজ। R12 ফর্মুলা সামেশন x1 ইন্টু x2 মাইনাস সামেশন x1 ইন্টু x2 ডিভাইডেড বাই n পার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন x1 স্কোয়ার মাইনাস সামেশন x1 ডিভাইডেড বাই সামেশন x1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু সামেশন x2 স্কোয়ার মাইনাস সামেশন x2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এটা কিসের ফর্মুলা, যখন আর 1 2 বলবে তখন এই ফর্মুলাটি আমাদের প্রয়োজন হবে। ঠিক একইভাবে আর 1 3 যখন বলবে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এই ফর্মুলা আর এই ফর্মুলা দুইটি ফর্মুলা কিন্তু সেম, শুধু পার্থক্য এতটুকুই, এখানে যেখানে 2 ছিল এখানে জাস্ট 3 হবে, আগেও যা ছিল এখানে তাই হবে, কোনো পার্থক্য হবে না। যেখানে 2 থাকবে সেখানে জাস্ট 3 বসাতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আর 2 3 এ মান বের করার জন্য আগের ফর্মুলাটাই, যেখানে 1 ছিল এখানে 1 এর পরিবর্তে 2 হয়েছে, 3 এর পরিবর্তে 3 তো আছে, তাহলে এখানে 1 এর পরিবর্তে জাস্ট 2 লিখতে হবে। অর্থাৎ আগের ফর্মুলাগুলোতে যেখানে 1 থাকবে সেখানে 2 বসাতে হবে, এবং যেখানে 3 3 বসাতে হবে, দিয়ে ফর্মুলাটা লিখতে হবে। আশা করি ফর্মুলাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আমাদের গড়ের মান কিন্তু প্রয়োজন হবে।
যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলাটা প্রয়োগ করার জন্য আমাদের গড় মান প্রয়োজন হবে। যেমন এক্স ভ্যালুর গড়ের মান কি আমরা জানি, গড়ের ফর্মুলা উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এক্স ভ্যালুর সমষ্টি, তাহলে সামেশন এক্স ওয়ান ডিভাইডেড বাই এন, সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স বার ওয়ান এর মান। ঠিক একইভাবে এক্স বার টু এর মান আমরা বের করব, তারপর এক্স বার থ্রি এর মান একইভাবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। এটা আসলে কি ভাইয়া? স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা রিগ্রেশনের ফর্মুলায় দেখেছি এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি ভেরিয়েবল মানের জন্য। সেখানে কিন্তু এস ওয়ান এস টু এস থ্রি রয়েছিল। এস বলতে স্ট্যান্ডার্ড ডিভিশনকে বোঝায়, এস ওয়ান বলতে প্রথম যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশন, আর এস টু বলতে দ্বিতীয় যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশন, আর এস থ্রি বলতে তৃতীয় যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে এস ওয়ান ইকাল টু রুট ওভার সামেশান এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এক্স ওয়ান ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। সূত্রগুলো একই, শুধু যেখানে ওয়ান থাকবে ওয়ান লিখবো, যেখানে টু থাকবে টু লিখবো, যখন থ্রি থাকবে থ্রি বসিয়ে দেব। ফর্মুলাগুলো একই। এই সকল মান যখন আমরা একে একে বের করব, তারপরে সেই মানগুলো আমরা কাঙ্ক্ষিত রিগ্রেশনের ফর্মুলায় প্রয়োগ করতে পারবো। দিয়ে ক্যালকুলেশন করলে সহজে আমরা অঙ্কটির অ্যান্সার পেয়ে যাব। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আরেকটি বিষয়, আমরা এতক্ষণ জানলাম রিগ্রেশন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটা ভ্যালু যখন দেওয়া থাকবে তখন রিগ্রেশনের ফর্মুলা কিভাবে প্রয়োগ করতে হয়। ইতিমধ্যে আমরা একটি নিয়ম শিখলাম, এর ব্যতিক্রম আরেকটি নিয়ম রয়েছে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, অঙ্ক তো যদিও সহজ তবে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো প্রথম নিয়মটাই আমার মতে তুলনামূলকভাবে সহজ রয়েছে, আর দ্বিতীয় নিয়মটা শিখতে হবে। কারণ তোমাদের যে বই রয়েছে তোমাদের বইয়ে প্রথম নিয়মও থাকতে পারে দ্বিতীয় নিয়মও থাকতে পারে। তো মনে করো তুমি প্রথম নিয়মটা শিখে গেছো, এখন দ্বিতীয় নিয়ম তুমি তো জানো না। দ্বিতীয় নিয়মে মনে করো তোমার যে পাঠ্য বই রয়েছে সে বইয়েতে এই নিয়মে অঙ্ক দেওয়া আছে, মানে দ্বিতীয় নিয়ম, তখন তো তোমাকে অঙ্ক বুঝতে হবে। এই জন্য এই নিয়মটা আমি আলোচনা করতেছি তোমাদের সুবিধার্থে। যখন রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রির ক্ষেত্রে, তখন আমরা আরেকভাবে সমাধান করতে পারি। আগে যে ফর্মুলাটা আমরা লিখলাম একটু আগে, সেই ফর্মুলাটাই আমরা লিখব, শুধু পার্থক্য এতটুকুই, ছকে শুধু আমরা পার্থক্যটি নিয়ে আসব। কেমন পার্থক্য ভাইয়া? লক্ষ্য করুন, আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম, প্রথমে ছিল এক্স ওয়ান, তারপর ছিল এক্স টু, তারপর ছিল এক্স থ্রি, তারপর আমরা কি করেছি এক্স ওয়ানকে বর্গ করেছি, তারপরে এক্স টুকে বর্গ করেছি, তারপরে এক্স থ্রিকে বর্গ করেছিলাম, তারপরে ঘরে আমরা লিখেছিলাম এক্স ওয়ান ইন্টু এক্স টু, তারপর লিখেছিলাম এক্স ওয়ান ইন্টু এক্স থ্রি, তারপর লিখেছিলাম এক্স টু ইন্টু এক্স থ্রি। খুবই সহজ একটি টেবিল। তো যখন আমরা অন্য একটি নিয়মে যখন টেবিলটি তৈরি করতে যাব, আমি লিখে দিচ্ছি, এখানে লেখা নেই। প্রথম ঘরে থাকবে এক্স ওয়ান, অবশ্যই তোমরা বিষয়টি মাথায় রাখবে। দ্বিতীয় ঘরে থাকবে এই যে এক্স ওয়ান আছে, এটির গড় মান বের করতে হবে। তাহলে গড় মান কিভাবে আমরা পাব? এক্স ওয়ান মাইনাস এক্স বার ওয়ান।
এইটা মানটা আমাদেরকে বের করতে হবে। এই মানটা বের করা অনেক সহজ। প্রথমত এই যে x1 আছে, এর বার বা গড় মান দেওয়া থাকবে, সেখান থেকে মানে x1 থেকে জাস্ট গড় মানটা বাদ দিতে হবে। দিলেই আমরা x1 মানটি পেয়ে যাব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো যখন আমরা এরকম করে মানটা বের করব তখন আমাদের এই নিচে কারা ফর্মুলাগুলো প্রয়োজন হবে। তাহলে প্রথম ঘরে থাকবে x1, তারপর থাকবে x1, সেখানে শুধু পার্থক্য এই মানটি থেকে জাস্ট গড় মানটা বাদ দিতে হবে, দিয়ে যে মানগুলো পাবো এটি হচ্ছে পরের ঘরে থাকবে। তারপরের ঘরে লিখতে হবে x1 স্কয়ার, মানে এই যে প্রথমে আমরা লিখলাম x1, এটিকে পরবর্তীতে আবার বর্গ করতে হবে। ঠিক একইভাবে পরবর্তী ঘরে লিখতে হবে x2, আগের মতোই x2 লিখে জাস্ট x2 থেকে x2-র গড় মানটা বাদ দিতে হবে, এটা হচ্ছে পরের ঘর। তারপর আবার x2-কে বর্গ করতে হবে। ঠিক একইভাবে পরবর্তীতে x3 লিখতে হবে, তারপর ঘরে লিখতে হবে x3 ইকুয়াল টু x3 মাইনাস x বার, সরি এখানে 2 হবে, এখানে 3 হবে। তারপরে লিখতে হবে x3 স্কয়ার। এই তো, তাহলে প্রথম ঘরে থাকবে x1, পরবর্তী ঘরে থাকবে x1 ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট x1 মাইনাস x বার 1, তারপরে ঘরে থাকবে x1 স্কয়ার, তারপর ঘরে থাকবে x2, তারপর ঘরে থাকবে x2 ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট x2 মাইনাস x বার 2, তারপরে ঘর থাকবে x2 স্কয়ার, তারপর ঘরে থাকবে x3, তারপর ঘরে থাকবে x3 ইকুয়াল টু x3 মাইনাস 3, তারপরে থাকবে x3 স্কয়ার। এটি হচ্ছে টেবিল। যখন আমরা এরকম টেবিল তৈরি করব তখন আমাদের এই নিচে ফর্মুলাগুলো প্রয়োজন হবে। কি সেই ফর্মুলা ভাইয়া? যখন আমরা নিচে যখন আরেকটি নিয়ম যখন শিখতে যাব তখন আমাদের এরকম ফর্মুলা চলে আসবে। কি সেই ফর্মুলা? যখন আমরা একটু আগে যেই ছকটা আমরা লিখে দিলাম ওই ছক যদি আমরা করি তখন স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হবে এটি, রুট ওভার সামেশন x1 মাইনাস x1 বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, আর x2 মানে দ্বিতীয় ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হবে এটা, তৃতীয় স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হবে এটা। ঠিক একইভাবে আর 1 2 বা 1 3 বা 2 3 ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা অন্য একটা নিয়ম প্রয়োগ করতেছি। তাহলে আর 1 2-র ক্ষেত্রে ফর্মুলা হবে এটা, সামেশন x1 ইন্টু x2 ডিভাইডেড বাই রুট ওভার সামেশন x1 স্কয়ার ইন্টু সামেশন x2 স্কয়ার। ঠিক একইভাবে আর 1 3-র জন্য এই ফর্মুলা এবং আর 2 3-র জন্য এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। আশা করি এই চ্যাপ্টারটি যাবতীয় ফর্মুলা এবং বেসিক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটির যে ফর্মুলাগুলো আমি আলোচনা করলাম সব ফর্মুলাগুলো তোমরা আয়ত্ত করে নিবে একটু সময় দিয়ে, কারণ এই ফর্মুলাগুলো না জানলে আমরা এই চ্যাপ্টারটির কোনো অঙ্ক বুঝতেও পারবো না, সমাধানও করতে পারবো না। আবার দেখা হবে এই চ্যাপ্টারটির পরবর্তী ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।